আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবার কি অবস্থা? পরীক্ষা কেমন হয়েছে? যারা ক্লাসে আছো অনেকে তো ভালো হয়েছে, দেখলাম 20-20 পাইছে, 20 4-5 জনের মতো, 17, 18, 19 অনেকেই পাইছে মাসাল্লাহ। রিটার্ন হচ্ছে যে তোমরা পুরো চ্যাপ্টার শেষ করার পর একসাথে নিব, ঠিক আছে? হাফ থেকে রিটার্ন আর কি নিব, এই জন্য রিটার্ন নিয়ে নেই, শুধু এমসিকিউ নিচ্ছি। ওকে, আছি আমি আলহামদুলিল্লাহ, ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। রিয়াজ রিয়াজ 20 পাইছে মাশাল্লাহ। সুলতানা ওয়ালাইকুম আসসালাম। স্নেহা আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের সবার কি অবস্থা? তোমাদের অবস্থা বলো। রাইট, বইটা আনি নি। আজকে আমরা নিউক্লিয়াস সম্পর্কে পড়বো, ঠিক আছে? solely নিউক্লিয়াস পড়বো, নিউক্লিয়াস এবং হচ্ছে যে কোষীয় অঙ্গাণু সম্পর্কে একটু পড়বো, ক্রোমোজোমের এক পর্যন্ত ইনশাল্লাহ। আচ্ছা, তো তোমাদের আর সদস্যরা কই? সিরিয়াস স্টুডেন্ট সবাইকেও দেখে আমি পাচ্ছি না, কেমন হবে? নিউক্লিয়াস, আজকে আমরা পড়বো হচ্ছে নিউক্লিয়াস সম্পর্কে, ঠিক আছে? তো নিউক্লিয়াস সম্পর্কে পড়তে গেলে ফার্স্ট অফ অল হচ্ছে যে এটা দ্বিস্তরী আবরণে দিয়ে আবৃত। দ্বিস্তরী আবরণী থাকে, দ্বিস্তরী আবরণ দিয়ে আবৃত থাকে, এবং হচ্ছে যে এটার ভিতরে হচ্ছে যে প্রোটোপ্লাজমিক রসের মতো থাকে, যেটা মেনলি হচ্ছে নিউক্লিওপ্লাজম। প্রোটোপ্লাজমিক রস থাকে, তারপরে ক্রোমাটিন তন্তু ধারণ করে, ক্রোমাটিন তন্তু ধারণ করে, জেনেটিক ম্যাটেরিয়াল আর কি। তারপর হচ্ছে নিউক্লিওলাস থাকে, নিউক্লিওলাস থাকে, ঠিক আছে? নিউক্লিওলাস থাকে। ওয়ালাইকুম আসসালাম মাহি চৌধুরী। আর নিউক্লিয়াসকে, যেহেতু নিউক্লিয়াস সবকিছুর কেন্দ্রবিন্দু, তাই নিউক্লিয়াসকে কি বলা হয়? কোষের মস্তিষ্ক বলা হয়। নিউক্লিয়াসকে কি বলা হয়? নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয়। নিউক্লিয়াসকে বলা হয় কোষের মস্তিষ্ক। যেমন আমাদের ব্রেনকে সবকিছু নিয়ন্ত্রণ করে আমাদের, সেরকম হচ্ছে যে কোষের ক্ষেত্রে যেটা নিয়ন্ত্রণ করে সেটা হচ্ছে যে নিউক্লিয়াস। তো সেটাকে বলা হয় কোষের মস্তিষ্ক বা কেন্দ্রিকা বা প্রাণকেন্দ্র, এই জিনিসগুলো বলা হয়। কারণ আমাদের ব্রেন যেরকম আমাদের সবকিছু রেগুলেট করে, ওদের ক্ষেত্রে তোমার হচ্ছে যে ব্রেন এই জিনিসগুলো রেগুলেট করে, ঠিক আছে? এর জন্য হচ্ছে যে ওদেরকে, এই নিউক্লিয়াসকে বলা হয় মস্তিষ্ক, কেন্দ্রিকা বা প্রাণকেন্দ্র, ঠিক আছে? এটা মনে রাখবা। এখন কে এটা আবিষ্কার করছে? সেটা হচ্ছে রবার্ট ব্রাউন। রবার্ট ব্রাউন, রবার্ট ব্রাউন নামক বিজ্ঞানী কোথায় আবিষ্কার করছে? অর্কিডের মধ্যে। রবার্ট ব্রাউন অর্কিডের প্রথম দেখতে পান, অর্কিডে দেখতে পান। তাহলে কোথায় দেখতে পান? সেটা হচ্ছে অর্কিড উদ্ভিদের মধ্যে। আর কে দেখতে পান? সেটা হচ্ছে রবার্ট ব্রাউন। বিজ্ঞানী কিছু কিছু নাম আমি তোমাদেরকে মুখস্থ করতে বলবো, সেগুলো তোমরা বারবার করে মুখস্থ করবা। সেটা আলাদা একটা নোটও থাকবে তোমাদের, যে কোষ এর গঠনের মধ্যে এই এই বিজ্ঞানীদের নাম মনে রাখা লাগবে। ইভেন এটা শুধু একটা চ্যাপ্টারের জন্য না, তোমার ফুল বোটানির জন্য এরকম একটা বইয়ের কয়েকটা পেজ থাকবে, যেখানে হচ্ছে যে কিছু ইম্পর্টেন্ট বিজ্ঞানীদের নাম, সেগুলো তুমি নোট করে রাখবা, ঠিক আছে? সেটা হচ্ছে, তারপরে সংখ্যার জন্য এরকম থাকবে তোমার, ঠিক আছে? গোছানো পড়াশোনা করতে হবে, তাহলে ভালো করতে পারবা। না হলে এই হেফেজার পড়াশোনা করে কিছু হবে না। তাহলে রবার্ট ব্রাউন হচ্ছে যে অর্কিডে এটা দেখতে পান, এটা মনে রাখা লাগবে যে নিউক্লিয়াস প্রথম কে আবিষ্কার করেন, কে দেখতে পান নিউক্লিয়াস। দ্বিস্তরী ডাবল, এটা দুইবার উল্লেখ করছে আর কি, সমস্যা নাই।
আচ্ছা, তাহলে প্রতিটি কোষে সাধারণত একটা নিউক্লিয়াস থাকে। প্রতিটি কোষে কোষে সাধারণত কয়টা থাকে? নর্মালি, সাধারণত, জেনারেলি, ওদের মতো করে আমরা শুরু করি, সাধারণত একটি নিউক্লিয়াস থাকে। একটি নিউক্লিয়াস থাকে প্রতিটি কোষে। এখন কথা হচ্ছে যে এটা কি সব ক্ষেত্রে? না, আমরা এখানে সাধারণত রত দিই নেই। সাধারণত বলে কিন্তু একটু ফাঁক রেখে দিচ্ছি, মানে বিশেষ কিছু ক্ষেত্র আছে যে ক্ষেত্রে হচ্ছে তোমার একটি বেশি থাকে বা একটি থাকে না। আগে আমরা প্রথমে হচ্ছে থাকে না কোথায়, অ্যাবসেন্ট কোথায় থাকে? থাকে না সিবনলের মধ্যে। সিবনল, সিবনলের মধ্যে কোনো লোহিত কণিকা, সরি, সিবনলের মধ্যে কোনো নিউক্লিয়াস থাকে না। আরেকটা হচ্ছে লোহিত রক্ত কণিকা, পরিণত লোহিত রক্ত কণিকা। লোহিত কণিকার মধ্যে থাকে না, এই কথাটা ডিরেক্ট এভাবে এক্সপ্লিসিটলি বললে ভুল হবে। পরিণত লোহিত রক্ত কণিকা, পরিণত পরিণত লোহিত রক্ত কণিকা, লোহিত রক্ত কণিকা। এখন কথা হচ্ছে যে কি, আমি ইনশাআল্লাহ তোমাদের যখন হচ্ছে যে জুলজি পড়াবো, জুলজির হচ্ছে রক্তের মধ্যে পড়াবো যে কিভাবে তোমার হচ্ছে যে আরবিসি তৈরি হয় বা লোহিত রক্ত কণিকা তৈরি হয়। তুমি দেখবে যে লোহিত রক্ত কণিকার একেবারে শেষ স্টেপের আগের স্টেপ যেটা ইরিথ্রোসাইটের আগের স্টেপ, রেটিকুলোসাইট যেটা, ওইখানেও নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াসকে হারাই ফেলে তারপর স্টেজ হচ্ছে যে পরিণত স্টেজ, ঠিক আছে, ম্যাচিউর স্টেজ। ম্যাচিউর আরবিসিতে নিউক্লিয়াস থাকে না, এর আগে স্টেজ পর্যন্ত থাকে, এরপরে সিগন্যালের মধ্যেও থাকে না, ঠিক আছে। আচ্ছা, না, আরবিসির ভ্রূণ অবস্থা না, আরবিসি যখন তৈরি হয়, আরবিসি যখন তৈরি হয় তখন আরবিসির হচ্ছে যে আরবিসি তৈরি হওয়ার অনেকগুলো স্টেজ আছে না। আরবিসির এই স্টেজের ম্যাচুরেশনের স্টেজের রেটিকুলোসাইট পর্যন্ত হচ্ছে নিউক্লিয়াস থাকে, এরপর আর থাকে না, ঠিক আছে। আরবিসি ভ্রূণ অবস্থায় না, আমাদেরও হচ্ছে যে আরবিসি তৈরি অনেকগুলো স্টেজ থাকে না, আরবিসি তৈরি ধুম করে তৈরি হয়ে যায় না, এটা আর কি। তো একটা স্টেজ যেটা আছে সেই স্টেজের মধ্যে তোমার হচ্ছে যে লাস্ট স্টেজের মধ্যে নিউক্লিয়াস থাকে না, এর আগের স্টেজে নিউক্লিয়াস থাকে, সেটা আর কি। রিয়াজ, বুঝছো ব্যাপারটা? এরপরে কিছু কিছু আছে যাদের হচ্ছে একাধিক নিউক্লিয়াস থাকে, একাধিক। কিছু আছে একেবারে নাই, আর কিছু আছে একাধিক নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াস, যেমন বোটাইডিয়াম, বায়োকুরিয়া, একাধিক নিউক্লিয়াস থাকে। এগুলা বানানটা অনেক জটিল বানান। বানান তো তোমাদের লিখতে হবে না, জাস্ট এগুলো ইয়েতে আসবে আর কি, এগুলো হচ্ছে তোমার এমসিকিউতে আসবে আর কি। বোটাইডিয়াম, বায়োকুরিয়া, এগুলোর মধ্যে হচ্ছে যে একাধিক নিউক্লিয়াস থাকে। একাধিক নিউক্লিয়াস বিশিষ্ট প্রাণী কোষকে আমরা বলবো প্লাজমোডিয়াম, আর উদ্ভিদ কোষকে আমরা বলবো হচ্ছে যে কি, উদ্ভিদ কোষ আমরা সিনোসাইট, ঠিক আছে, এটা মনে রাখো। একাধিক নিউক্লিয়াস বিশিষ্ট বিশিষ্ট প্রাণী কোষকে আমরা কি বলবো? বিশিষ্ট প্রাণী কোষকে বা প্ল্যান্ট সেলকে, সরি অ্যানিমাল সেলকে, প্রাণী কোষকে বলবো আমরা প্লাজমোডিয়াম, প্লাজমোডিয়াম। তারপর হচ্ছে যে একাধিক নিউক্লিয়াস বিশিষ্ট প্রাণী কোষকে আমরা বলবো প্লাজমোডিয়াম, আর একাধিক নিউক্লিয়াস বিশিষ্ট উদ্ভিদ কোষকে বলবো হচ্ছে যে সিনোসাইট। উদ্ভিদ কোষকে সিনোসাইট বলে, সিনোসাইট, সিনোসাইট, ঠিক আছে, এটা মাথায় রাখিও। এরকম বোটাডিয়াম, ব্যাকোরিয়া, এগুলো হচ্ছে এক্সাম্পল। আচ্ছা, ওকে। এরপর হচ্ছে যে আমরা নিউক্লিয়াসের আকার আকৃতি লাগবে না আমাদের, নিউক্লিয়াসের অবস্থান, অবস্থান হচ্ছে যে নর্মালি কোথায় থাকে? সেলের মাঝখানে থাকে, নর্মালি থাকে সেলের মাঝখানে। কিন্তু হচ্ছে যে যদি সেল ভ্যাকিউল বা কোষগহ্বর যদি বড় হয় তখন হচ্ছে যে এক পাশে সরে যেতে পারে। ধরো হচ্ছে যে নর্মালি এটা একটা সেল যদি হয়, এই মাঝখানে হচ্ছে নিউক্লিয়াস থাকে। তাহলে আরেকটা ইনস্টেন্স কি হইতে পারে বা আরেকটা উদাহরণ কি হইতে পারে? ধরো এরকম করে বড় একটা
কোষগহ্বর আছে তখন এক পাশে থাকবে নিউক্লিয়াস। নর্মালি হচ্ছে যে মাঝখানে থাকে, তবে যদি কোষগহ্বরটা বড় হয় তখন হচ্ছে যে এক পাশে থাকে। এটা মাথায় রাখবে আর কি। আচ্ছা, আকার আয়তন কিরকম? আকার আয়তনের মধ্যে অনেক রকম আকার আয়তন হইতে পারে, তবে তুমি যেটা জানা লাগবে সেটা হচ্ছে যে একটা কোষের 10 to 15%, 10 থেকে 15% একটা কোষের যে এরিয়া থাকে তার 10 থেকে 15% নিউক্লিয়াস থাকে, 10 থেকে 15% এলাকা জুড়ে নিউক্লিয়াস থাকে। আচ্ছা, এরই সাথে তোমাদের জন্য একটা কোশ্চেন, সেটা হচ্ছে সাইটোপ্লাজমে, এটা মনে হয় তোমাদের পরীক্ষাতেও দিচ্ছি, তারপরে আবার জিজ্ঞেস করি, বারবার প্র্যাকটিস হোক। সাইটোপ্লাজমে অবস্থিত সর্ববৃহৎ অঙ্গাণু কোনটা? সর্ববৃহৎ অঙ্গাণু কোনটি? যেহেতু তোমার জায়গা দখলের কথা আসছে, তাহলে হচ্ছে 10 to 15%, 10 to 15% এলাকা দখল করে থাকে কোষের নিউক্লিয়াস, 10 to 15% এলাকা দখল করে থাকে। তবে এটারও একটা ব্যতিক্রম আছে, যেমন হচ্ছে স্পার্ম। আমরা যদি একটা স্পার্ম আঁকার চেষ্টা করি, যদি লেজ টেজ একটু বাঁকা টাকা দিতে হবে, যাই হোক, এটা অন্যরকম একটা স্পার্ম, বুঝছো? আঁকা বাঁকা একটা স্পার্ম আঁকছি। এই স্পার্ম বা শুক্রাণুর 90% থাকে নিউক্লিয়াস। নিউক্লিয়াস থাকে কতটুকু? 90%, 90% বা 90% থাকে নিউক্লিয়াস স্পার্মের ক্ষেত্রে। স্পার্মের 90% নিউক্লিয়াস। এখন তুমি এটা কিভাবে দেখো, স্পার্ম এবং ওভাম মিলে গ্যামেট তৈরি হয়, ঠিক আছে? এই যে আমাদের জেনেটিক রিকম্বিনেশন বা জেনেটিক যে একটা মেকআপ তৈরি হয় বা জিন ট্রান্সফার হয়, সেটা কিন্তু স্পার্ম এবং ওভামের মাধ্যমে হয়, ঠিক আছে? তো এটা বেশি, আর জিন কোথায় থাকে? ক্রোমাটিন তন্তু বা ক্রোমোজোমের মধ্যে থাকে, আর এটা কোথায় থাকে? নিউক্লিয়াসের মধ্যে থাকে, ঠিক আছে, ক্রোমোজোম গুলা। তাই হচ্ছে যে আলটিমেটলি তোমার হচ্ছে যে এখানের মধ্যে নিউক্লিয়াসের পরিমাণ বেশি হওয়াটাই যুক্তিযুক্ত, ঠিক আছে? এরকম করে মনে রাখবে আর কি। তাহলে হচ্ছে স্পার্ম বা শুক্রাণুর মধ্যে নিউক্লিয়াস থাকে 90%, আর হচ্ছে যে এমনি নর্মাল একটা সেলের মধ্যে কতটুকু থাকে সেটা হচ্ছে 10 to 15%, ঠিক আছে? তারপরে হচ্ছে যে রিয়াজ বলছে ক্লোরোপ্লাস্ট, তাবরিন জান্নাত প্লাস্টিড বলছে। প্লাস্টিড আরো মোর স্পেসিফিক আর কি, ঠিক আছে? ক্লোরোপ্লাস্ট অপশনে থাকলে ক্লোরোপ্লাস্ট দাগাইতে পারো। তারপরে প্লাস্টিড বলছে আদ্রিতা। আদ্রিতা কিসের জন্য এটাকে নিউক্লিয়াস বলছে? আমি তো বুঝলাম না। আদ্রিতা মনে হয় গত ক্লাস করে নাই, নাকি অন্য কিছুর উত্তর বলছে, আল্লাহ ভালো জানে। আচ্ছা, তাহলে আমরা অবস্থান জানলাম। এখন আমরা আস্তে আস্তে স্ট্রাকচারের দিকে যাইব। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে স্ট্রাকচারটা সিকিউতে আসতে পারে তোমাদের। আরো দুইটা ধাপ আছে, একটা হচ্ছে কেমিক্যাল স্ট্রাকচার। কেমিক্যাল স্ট্রাকচার অ্যাজ ইউজুয়াল নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন, লিপিড, টিপিড সবকিছু থাকে। রাসায়নিক গঠনের মধ্যে মেইনলি হচ্ছে কি? মেইনলি হচ্ছে নিউক্লিক অ্যাসিড, এনে দিলাম, আর হচ্ছে যে প্রোটিন। নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দিয়ে গঠিত। এছাড়াও লিপিড থাকে, ডিএনএ, আরএনএ থাকে। এটাতে ইয়ের মধ্যে চলে আসছে, এনজাইম টেনজাইম সবই থাকে আসলে, ঠিক আছে? সবই থাকে। তো এগুলা লাগবে না, এগুলো নট সিগনিফিকেন্ট, বুঝছো? সবকিছুর গঠনই একই রকম, এখান থেকে কোশ্চেন করার জায়গা নাই আসলে। এনজাইম, কো এনজাইম অনেক কিছু থাকে। নিউক্লিয়াসের কাজ, আচ্ছা, এখন হচ্ছে যে আমরা নিউক্লিয়াসের কাজ পড়ব। নিউক্লিয়াসের কাজ, ঠিক আছে? এখন এটা হচ্ছে যে কোষের সকল কাজের নিয়ন্ত্রক, কোষের সকল কাজের নিয়ন্ত্রক, যেমন আমাদের ক্ষেত্রে ব্রেন নিয়ন্ত্রক, নিয়ন্ত্রণ করে। তাই একে কোষের প্রাণ কেন্দ্র বলা হয়, তাই একে কোষের প্রাণ কেন্দ্র বলা হয়, কোষের প্রাণ কেন্দ্র বলা হয়, প্রাণ কেন্দ্র, প্রাণ কেন্দ্র বলে। তাই একে কোষের প্রাণ কেন্দ্র বলে, ঠিক আছে? ফার্স্ট অফ অল এটা মনে রাখো
যেটা সকল কাজ নিয়ন্ত্রণ করে, এই জন্য একে কোষের প্রাণকেন্দ্র বলা হয়। তারপরে সেকেন্ডলি আমরা কি বলবো, কোষের মস্তিষ্ক টস্তিষ্ক বলে, এগুলো আমরা জানি। এর মধ্যে ক্রোমোজোম থাকে। এর মধ্যে কি থাকে, নিউক্লিয়াসের ক্রোমোজোম বংশগতির বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। নিউক্লিয়াসের ক্রোমোজোম কি করে, ক্রোমোজোম বংশগতির বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। বংশগতির এর মাধ্যমে হচ্ছে যে জেনেটিক ম্যাটেরিয়ালগুলো ট্রান্সফার, বংশগতির বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। এরপরে প্রোটিন সংশ্লেষণ, ডিএনএ থেকে এমআরএনএ, এমআরএনএ থেকে প্রোটিন, ঠিক আছে। তাহলে প্রোটিন সংশ্লেষণ নিয়ন্ত্রণ করে, প্রোটিন সংশ্লেষণ, প্রোটিন সংশ্লেষণ নিয়ন্ত্রণ করে। সংশ্লেষণ, সংশ্লেষণ মানে কি, প্রোটিন সংশ্লেষণ মানে প্রোটিন তৈরি, নিয়ন্ত্রণ করে, প্রোটিন সংশ্লেষণ নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। তাহলে হচ্ছে যে সকল কাজের নিয়ন্ত্রণ করে, নিউক্লিয়াসের ক্রোমোজোম বংশগতির বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, এবং হচ্ছে প্রোটিন সংশ্লেষণ নিয়ন্ত্রণ করে। আর হচ্ছে ডিএনএ অনুলিপন বা অ্যাপ্লিকেশন। আমি তোমাদের কয়েকটা জিনিস দেখাই এখানে, আস্তে আস্তে তোমাদের একটু অরিয়েন্টেড করি। ডিএনএ থেকে ডিএনএ, তাহলে হচ্ছে যে প্রতিলিপন বা রেপ্লিকেশন, রেপ্লিকেশন। তারপরে ডিএনএ থেকে এমআরএনএ, এমআরএনএ সেটা হচ্ছে ট্রান্সক্রিপশন, ট্রান্সক্রিপশন। আর এমআরএনএ থেকে প্রোটিন, এটা হচ্ছে ট্রান্সলেশন, ট্রান্সলেশন। আরেকটা ব্যাপার আছে, সেটা কোথায় লিখবো, সেটা হচ্ছে এখানে লিখি। সেটা হচ্ছে এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএ, মেসেঞ্জার আরএনএ থেকে কমপ্লিমেন্টারি ডিএনএ তৈরি করা যায়, সেটা হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন, রিভার্স ট্রান্সক্রিপশন, ট্রান্সক্রিপশন, রিভার্স ট্রান্সক্রিপশন। এই জিনিসগুলো একটু মাথায় রাখবা, যে ডিএনএ থেকে ডিএনএ তৈরি সেটা হচ্ছে প্রতিলিপন বা রেপ্লিকেশন, ডিএনএ থেকে এমআরএনএ তৈরি এমআরএনএ, এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএ তৈরি সেটা হচ্ছে ট্রান্সক্রিপশন, আর এমআরএনএ থেকে প্রোটিন তৈরি সেটা হচ্ছে ট্রান্সলেশন। আর আমরা যদি এমআরএনএ থেকে আবার কমপ্লিমেন্টারি ডিএনএ বা সিডিএনএ তৈরি করি তাহলে সেটা হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন, উল্টা। ট্রান্সক্রিপশন মানে ডিএনএ থেকে এমআরএনএ, আর এমআরএনএ থেকে যখন আমরা আবার কমপ্লিমেন্টারি ডিএনএ তৈরি করবো তখন সেটাকে আমরা বলবো হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, 57.90% নিউক্লিয়াস। ওকে, আশা করি তোমরা এগুলো বুঝছো। এখন হচ্ছে যে ডিএনএর প্রতিলিপনটা নিয়ন্ত্রণ করে নিউক্লিয়াস, ডিএনএর প্রতিলিপন নিয়ন্ত্রণ করে, ডিএনএ প্রতিলিপন বা রেপ্লিকেশন নিয়ন্ত্রণ করে, প্রতিলিপন নিয়ন্ত্রণ করে। তাহলে আমরা আবার রিক্যাপ করি, সকল কাজে নিয়ন্ত্রণ করে, এই জন্য প্রাণ কেন্দ্র, কোষের কেন্দ্র বা মস্তিষ্ক বলা হয়। নিউক্লিয়াস হচ্ছে ক্রোমোজোম থাকে নিউক্লিয়াসের মধ্যে, সেই ক্রোমোজোমগুলো বংশগতির বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, প্রোটিন সংশ্লেষণ নিয়ন্ত্রণ করে, এবং হচ্ছে ডিএনএ প্রতিলিপনকে নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। ওকে, দেন হচ্ছে যে আমরা এরপর হচ্ছে যে এদের গঠন চলে যাই, একটি আদর্শ নিউক্লিয়াসের গঠন। আমরা আগে একটা চিত্র আঁকবো, আমরা একটা নিউক্লিয়াসের চিত্র আঁকবো, সবাই নিউক্লিয়াসের চিত্র আঁকবা। একে যাদের ইচ্ছা হয় তারা হচ্ছে যে তোমার আমাদের গ্রুপে দিয়ে দিবা, আর যাদের ইচ্ছা না হবে কোনো সমস্যা নেই, বাট বাসায় প্র্যাকটিস মাস্ট করো, বাসায় প্র্যাকটিস করবা। বাসায় প্র্যাকটিস করলে তোমার হচ্ছে যে যখন পরীক্ষা আসবে তখন ইনশাল্লাহ পারবা। বাসায় প্র্যাকটিস করবা, আর গ্রুপও দিতে পারো, কার্ডটা দেখি সুন্দর হয়। আচ্ছা, এখন হচ্ছে যে আমরা কি করব, আমরা হচ্ছে যে নিউক্লিয়াসের গঠন আঁকবো। তো নিউক্লিয়াসের গঠন আঁকার জন্য আমরা দ্বিস্তরী যে সেটাও বোঝানোর ট্রাই করব। আবার আরেকটা লেয়ার এঁকে ফেলো খুব সাবধানে, তোমরা আমার সাথে সাথে প্র্যাকটিস করতে পারো। যদিও আমার আঁকার হাত ভালো না, কিন্তু এখন পরীক্ষার স্যাররা তো এটা বুঝবে না, ভালো না হইলে তো নাম্বার দিবে না, ঠিক আছে। ভালো না হইলে নাম্বার দিবে। আমি এখন কি আঁকতেছি, নিউক্লিওলাস, ঠিক আছে। গোলাকার একটা বস্তু যেটা থাকে নিউক্লিয়াসের মাঝখানে, ঘন গোলাকার, তাকেই বলা হয় নিউক্লিওলাস। এরপর হচ্ছে যে অনেকগুলো পেঁচানো ক্রোমাটিন জালিকা এঁকে দিই। তারপর হচ্ছে এর ভিতরে থাকে কি, নিউক্লিওপ্লাজম, দানাদার
এবং হচ্ছে যে ঝিলির মতো পদার্থ। ঠিক আছে, এখানে মধ্যে এনজাইম টেনজাইম থাকে আর অন্যান্য বস্তু কিছু থাকে। এটার গঠন প্রোটোপ্লাজমের মতো। ওকে, তাহলে দেখো, ফার্স্ট অফ অল আমি একটা নিউক্লিয়াসের চিত্র আঁকার চেষ্টা করলাম। চিত্র হচ্ছে কিসের? নিউক্লিয়াস, একটা আদর্শ নিউক্লিয়াস। এখন এই নিউক্লিয়াসের মধ্যে অনেকগুলো জিনিস কিন্তু আমি এঁকে ফেলছি। একটা হচ্ছে দ্বিস্তর বিশিষ্ট একটা নিউক্লিয়ার এনভেলপ এঁকে ফেলছি, নিউক্লিয়ার এনভেলপ, এনভেলপ, নিউক্লিয়ার এনভেলপ। তারপরে এটা হচ্ছে ছোট ছোট ছিদ্র আঁকছি কিছু। নিউক্লিয়ার এনভেলপের মধ্যে কিছু ছিদ্র বা রন্ধ্র থাকে, সেগুলো হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র, নিউক্লিয়ার রন্ধ্র, নিউক্লিয়ার রন্ধ্র। তারপরে হচ্ছে যে এই দেখো, এই কোষের ভিতরে যেটা থাকে সেটাকে বলা হয় নিউক্লিওপ্লাজম, নিউক্লিয় সাইটোপ্লাজমের মতো নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়াসের ভিতরে যেগুলো থাকে নিউক্লিওপ্লাজম। তারপরে এই যে গোলাকার একটা ঘনবস্তু দেখতে পাচ্ছ গাঢ়, সেটা হচ্ছে নিউক্লিওলাস, নিউক্লিওলাস, নিউক্লিওলাস। ঠিক আছে, এই চারটা জিনিস নিয়ে মিললে হচ্ছে যে নিউক্লিয়াস গঠিত। কি কি? নিউক্লিয়ার এনভেলপ থাকবে, নিউক্লিওলাস থাকবে, নিউক্লিয়ার রন্ধ্র থাকবে, নিউক্লিওপ্লাজম থাকবে, আর আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ক্রোমাটিন জালিকা, মোস্ট ইম্পর্টেন্ট। ক্রোমাটিন জালিকা থাকে, এই যে জালের মতো এগুলো আছে, সেটা হচ্ছে ক্রোমাটিন জালিকা, ক্রোমাটিন জালিকা, যার থেকে পরবর্তীতে হচ্ছে ক্রোমোজোম তৈরি হয়, ক্রোমাটিন জালিকা। ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, রাফিউল ইসলাম। ফারহা, ফারহা এটা হচ্ছে যে এইচএসসি বায়োলজির ক্লাস। আমি টাইম বের করতে পারি নাই, কারণ ওদের তো শিডিউল করা না, এই জন্য হচ্ছে টাইম বের করতে পারি না। আর আমার এমনি বাইরে ব্যস্ততা ছিল। তোমাদের হচ্ছে যে আলাদা আরেকদিন হচ্ছে যে ক্লাস নিয়ে নিবে এটার জন্য। ঠিক আছে, আর হচ্ছে যে শিডিউল অনুসারে তোমাদের আবার কালকে ক্লাস। ঠিক আছে, এটা হচ্ছে যে ওই একাডেমিক বায়োলজি আর কি, এইচএসসি 26-25 ওদের জন্য। হুম, প্রতিলিপন বলিও, প্রতিলিপন। ঠিক আছে, অনুলিপন এবং প্রতিলিপনের মধ্যে ডিফারেন্স আছে। তো আমরা হচ্ছে যে সেটা নিয়ে এখন ডিসকাস করতে যাচ্ছি না। আমি যেটা তোমাদের বলছি সেটাই, প্রতিলিপন বলিও। আচ্ছা, এখন তোমার হচ্ছে যে এই স্ট্রাকচারটা একটু মনে রাখার চেষ্টা করবা। স্ট্রাকচারটা গুরুত্বপূর্ণ। এখন হচ্ছে আমরা প্রত্যেকটা অংশের কাজ করি। ফারিয়া, আমাদের তো হচ্ছে তোমাদের এখন অ্যাডমিশনের ক্লাসগুলো ভালো করে করবা আর কি। যেমন এগুলোও করতে পারো, ডিটেল এগুলো একটু বেশি ডিটেলস আর কি, এত ডিটেলস তো তোমাদের লাগবে না। এমনি 24 ওরা হচ্ছে অ্যাডমিশনের প্রিপারেশন, এই জন্যই তো তোমাদের ক্লাস করাচ্ছি না। আরো নিয়মিত করাবো ইনশাল্লাহ। এখন তো উইকলি 4 দিন, সামনে হয়তো আরো বাড়াবো ইনশাল্লাহ, যদি আমি টাইম ম্যানেজ করতে পারি। এটা আর কি। বা হচ্ছে যে 4 দিনই আমার মতে পারফেক্ট, একদিন একদিন ক্লাস হবে, একদিন ভালো করে পড়াশোনা করবো, সেটা আর কি। নিউক্লিয়াসের, এখন আমরা পড়বো হচ্ছে নিউক্লিয়াসের গঠন। নিউক্লিয়াসের গঠন। এখন নিউক্লিয়াসের গঠন যেটা, গঠনের মধ্যে কি কি থাকে? প্রথম হচ্ছে নিউক্লিয়ার এনভেলপ থাকে, নিউক্লিয়ার এনভেলপ, নিউক্লিয়ার এনভেলপ থাকে। তারপর হচ্ছে নিউক্লিওপ্লাজম থাকে, নিউক্লিওপ্লাজম। তারপর হচ্ছে যে কি থাকে? নিউক্লিওলাস থাকে।
নিউক্লিয়াস থাকে। এরপর হচ্ছে যে নিউক্লিয়ার রেটিকুলাম থাকে বা ক্রোমাটিন জালিকা থাকে। নিউক্লিয়ার রেটিকুলাম, রেটিকুলাম বা ক্রোমাটিন জালিকা, ক্রোমাটিন জালিকা থাকে এগুলা। তাহলে এই কয়েকটা জিনিস মিলেই হচ্ছে তোমার নিউক্লিয়াস গঠিত। নিউক্লিয়ার এনভেলপ আমরা দেখছি, নিউক্লিওপ্লাজম কি সেটা আমরা জানি, নিউক্লিয়াস এবং নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন জালিকা। এখন প্রত্যেকটা সম্পর্কে আমরা একটু ডিপ ডিসকাশন করবো ইনশাল্লাহ। প্রথম হচ্ছে নিউক্লিয়ার এনভেলপ। প্রথম হচ্ছে নিউক্লিয়ার এনভেলপ। এখন নিউক্লিয়ার এনভেলপ হচ্ছে দ্বিস্তরী। আমরা এখানে আঁকছিও নিউক্লিয়ার এনভেলপ হচ্ছে দ্বিস্তরী এবং হচ্ছে যে ফসফোলিপিড দিয়ে তৈরি। অ্যাজ ইউজুয়াল ফসফোলিপিড থাকে এর গঠনের মধ্যে, এটা মাথায় রাখবা। আর হচ্ছে যে এই নিউক্লিয়ার এনভেলপ যেটা, সেটা হচ্ছে যে বাকি বস্তুগুলোকে নিউক্লিয়ার রেটিকুলাম, নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়াস, নিউক্লিয়ার রেটিক সবকিছুকে হচ্ছে যে ঘিরে থাকে আর কি। তারপর হচ্ছে যে এখানের মধ্যে নিউক্লিয়ার রন্ধ্র থাকে। নিউক্লিয়ার এনভেলপের মধ্যে কি থাকে? নিউক্লিয়ার রন্ধ্র থাকে, রন্ধ্র। এই যে নিউক্লিয়ার রন্ধ্র আছে, সেই নিউক্লিয়ার রন্ধ্রগুলো কি? রন্ধ্রগুলোর ব্যাস কতটুকু? 9 মিলিমিটার, 9 মিলিমিটার থাকে ব্যাস। তারপর হচ্ছে যে এই নিউক্লিয়ার রন্ধ্র যেগুলা, নিউক্লিয়ার রন্ধ্র নিয়ে একটু আলোচনা একটু বেশি করতে হবে। সেটা হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র গঠনটা, একেবারে এক্সাক্ট গঠনটা হচ্ছে 8টা প্রোটিন দিয়ে তৈরি এবং সেগুলো যুক্ত থাকে স্পাইক দিয়ে। আবার সেগুলোর মধ্যে হচ্ছে তোমার ইয়েও থাকে, একটা সাব ইউনিটও থাকে। ধরো এটা একটা সাব ইউনিট, আমরা কয়টা আঁকলাম? 1টা 2টা 3টা 4টা, এটা হচ্ছে 5টা 6টা 7-এ মিলিয়ে ফেলতে হবে, কারণ সেন্ট্রালে একটা থাকে, এখানে সেন্ট্রালি একটা থাকে, ঠিক আছে? সেন্ট্রালি যে প্রোটিনটা থাকে সেটা আবার ধরো হচ্ছে যে এটা হচ্ছে যে আবার আরেকটা, এটাও নিউক্লিয়ার এনভেলপ, এই পাশে এটাও হচ্ছে নিউক্লিয়ার এনভেলপ, নিউক্লিয়ার এনভেলপ, এটাও নিউক্লিয়ার এনভেলপ, এনই দিয়ে দিলাম সংক্ষেপে। মাঝখানের যে প্রোটিনটা থাকে এখানে, এই যে প্রোটিনগুলো থাকে এগুলাকে বলা হয়, এগুলা কি প্রোটিন? এগুলো হচ্ছে যে নর্মাল প্রোটিন, দানাদার প্রোটিন থাকে। আর মাঝখানে যে প্রোটিন সেটাকে বলা হয় ট্রান্সপোর্টার। ট্রান্সপোর্টার কেন ট্রান্সপোর্টার বলা হয়? কারণ এটা ট্রান্সপোর্ট করে। কাকে ট্রান্সপোর্ট করে? আরএনএ সহ বিভিন্ন বস্তুকে হয় নিউক্লিয়াসের ভেতর থেকে বাইর অথবা বাইর থেকে ভেতরে নেয়। এই জন্য এটা ট্রান্সপোর্ট করে, এই জন্য এই প্রোটিনটার নাম হচ্ছে ট্রান্সপোর্টার। এটা হচ্ছে যে বিভিন্ন প্রোটিন দিয়ে হচ্ছে যে তোমার এই নিউক্লিয়ার এনভেলপের সাথে যুক্ত থাকে। যে প্রোটিন দিয়ে যুক্ত থাকে তাদেরকে বলা হয় অ্যাঙ্কর প্রোটিন। এই যে প্রোটিনগুলো দিয়ে যুক্ত থাকে এদেরকে বলা হয় অ্যাঙ্কর প্রোটিন। অ্যাঙ্কর প্রোটিন, যে প্রোটিন দিয়ে ট্রান্সপোর্টার নিউক্লিয়ার এনভেলপের সাথে বা কেন্দ্রীয় যে প্রোটিন অণুটা সেটা নিউক্লিয়ার এনভেলপের সাথে যুক্ত থাকে, সেই প্রোটিনকে আমরা বলবো অ্যাঙ্কর প্রোটিন, অ্যাঙ্কর। আর তোমার হচ্ছে যে ধরো এই যে বাকি 7টা প্রোটিন একটার সাথে আরেকটাকে যুক্ত করে যেটা, সেটাকে আমরা বলবো হচ্ছে স্পোক। তারপর হচ্ছে যে এখানের মধ্যে আবার কিছু ফাইবারও থাকে, ঠিক আছে? এখানের মধ্যে আবার অনেকগুলো ফাইবার থাকে, ফাইবারও থাকতে পারে। ওকে, এটা হচ্ছে কিসের গঠন? এটা হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্রের গঠন। নিউক্লিয়ার রন্ধ্রের চারপাশে যে প্রোটিন আছে, প্রোটিনগুলো সংকোচন প্রসারণ করতে পারে, কন্ট্রাক্টাইল, ঠিক আছে? তাহলে এই প্রোটিনগুলো কি করতে পারে? সংকোচন প্রসারিত হয়, সংকোচন প্রসারণ ক্ষম, সংকোচন প্রসারণ ক্ষম, সংকোচন প্রসারণ ক্ষম, ঠিক আছে? এগুলা কন্ট্রাকশন রিল্যাক্সেশন হয়, সংকোচন প্রসারণ ক্ষম। তাহলে হচ্ছে যে এটা, এই চিত্রটা ছোট হতে পারে, বড় হতে পারে, ছোট হতে পারে, বড় হতে পারে। তোমরা কি এই স্ট্রাকচারটা বুঝছো? নিউক্লিয়ার রন্ধ্রের স্ট্রাকচারটা কি তোমরা বুঝছো? আমাকে জানাও, তাহলে হচ্ছে আমি নিউক্লিয়ার এনভেলপের কাজে চলে যাব। ওকে লিমা, মাশাআল্লাহ। নিউক্লিয়ার এনভেলপের কাজ আমি অলরেডি তোমাদের বলে ফেলছি। নিউক্লিয়ার এনভেলপের কাজ আমি বলে ফেলছি, বাইরে ভিতর থেকে বাইরে উৎপন্ন বিভিন্ন জিনিসকে
কে আনা নেওয়া করা, ঠিক আছে? এটাই হচ্ছে নিউক্লিয়ার এনভেলপের মেইন কাজ, ভিতরের জিনিসগুলোকে হচ্ছে যে রক্ষা করে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এই নিউক্লিয়ার এনভেলপের সাথে অনেক সময় আবার হচ্ছে তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যুক্ত থাকে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কিছু আছে নিউক্লিয়াসের সাথে সংযুক্ত অবস্থায়, আর কিছু আছে নিউক্লিয়াস থেকে দূরে। নিউক্লিয়াসের সাথে সংযুক্ত অবস্থায় যেটা থাকে সেটা নর্মালি হচ্ছে যে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মানে সেটার গায়ে হচ্ছে রাইবোজোম থাকে, সেটার গায়ে রাইবোজোম থাকে, এরকম এরকম করে রাইবোজোম থাকে, ঠিক আছে? এরকম এরকম করে কি থাকে, রাইবোজোম থাকে। তাহলে হচ্ছে যে এই নিউক্লিয়ার এনভেলপের সাথে মাঝে মাঝে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যুক্ত অবস্থায় থাকতে পারে, ঠিক আছে? এই আর কি। এখন হচ্ছে আমরা নিউক্লিয় প্লাজম সম্পর্কে পড়ব। নিউক্লিয় প্লাজম, নিউক্লিয়ার এনভেলপের ভিতরে যে তোমার হচ্ছে যে ঘন দানাদার বস্তু থাকে তাকেই আমরা বলবো হচ্ছে যে নিউক্লিওপ্লাজম। এটা প্রোটোপ্লাজমের মতো গঠন। কিসের মতো গঠন? প্রোটোপ্লাজমের মতো। এটাকে ক্যারিওলিম্ফও বলা হয়, প্রোটোপ্লাজমিক রসের মতো আর কি। তাহলে নিউক্লিয়ার এনভেলপ দিয়ে, নিউক্লিয়ার এনভেলপের ভিতরে যেগুলো থাকে, এনভেলপ দিয়ে আবৃত দানাদার ঘন তরলকে নিউক্লিওপ্লাজম বলে। এটাও মেনলি হচ্ছে প্রোটোপ্লাজমিক রস, নিউক্লিওপ্লাজম। এটাও মেনলি প্রোটোপ্লাজমিক রসের মতো গঠন, প্রোটোপ্লাজমিক রসের মতো গঠন। এটার কাজ কি? এটা হচ্ছে যে তোমার নিউক্লিওলাস এবং ক্রোমাটিন জারিকা এবং নিউক্লিয়ার রেটিকুলাম যেটা, সেটাকে ধারণ করে কিছু এনজাইম থাকে এর ভিতরে। সেই এনজাইমগুলোর আলাদা আলাদা কাজ আছে, সেগুলো আর কি। সেই কাজগুলো করে এনজাইমের কার্যক্ষেত্র হিসেবে কাজ করে, ক্রোমাটিন জালিকা সব বিভিন্ন জিনিসকে ধারণ করে। মেইন হচ্ছে কি, মেইন হচ্ছে এটার আরেকটা নাম আছে, সেটা তোমাদের মনে রাখতে হবে। সেটা হচ্ছে যে নিউক্লিয়ার নদী আবৃত এটাকে কি বলে? নিউক্লিওপ্লাজম বলে। এটা হচ্ছে তোমার ক্যারিওলিম্ফ বলা হয়, ক্যারিওলিম্ফ, ক্যারিওলিম্ফ। এই অন্য নামটা মনে রাখতে হবে, এটাকে ক্যারিওলিম্ফ বলা হয়, ঠিক আছে? কাজ কি? নিউক্লিয়াস ধারণ করে, ক্রোমাটিন জালিকাকে ধারণ করে, বিভিন্ন এনজাইমের কার্যক্ষেত্র হিসেবে কাজ করে, ঠিক আছে? এটা আর কি ওর কাজ। ওকে, এরপর হচ্ছে সাইটোপ্লাজম এবং নিউক্লিওপ্লাজমের মধ্যে কি কি ডিফারেন্স? সাইটোপ্লাজম এবং নিউক্লিওপ্লাজমের মধ্যে কিছু ডিফারেন্স আছে, বেসিক কিছু ডিফারেন্স আছে। আমরা একেবারে বেসিক গুলোই একটু বোঝার চেষ্টা করব। সাইটোপ্লাজম এবং নিউক্লিওপ্লাজমের মধ্যে কি কি ডিফারেন্সগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। একটা হচ্ছে সাইটোপ্লাজম, একটা হচ্ছে নিউক্লিওপ্লাজম। এখন সাইটোপ্লাজমের অবস্থান কোথায়? সাইটোপ্লাজম হচ্ছে প্লাজমা মেমব্রেন দিয়ে আবৃত অবস্থায় থাকে, ঠিক আছে? প্লাজমা মেমব্রেনের ভিতরে থাকে, আর এটা হচ্ছে নিউক্লিয়ার এনভেলপের ভিতরে থাকে, নিউক্লিয়ার এনভেলপের ভিতরে থাকে, নিউক্লিয়ার এনভেলপ এর ভিতরে থাকে, তাহলে অবস্থান জানলাম আমরা। দেন গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য হচ্ছে যে শ্বসনের যে এনজাইমগুলো শ্বসন হয় না স্পেশাল, সেই শ্বসনের এনজাইমগুলো থাকে সাইটোপ্লাজমে। শ্বসনের এনজাইম থাকে, এখানে হচ্ছে থাকে না, শ্বসনের এনজাইম থাকে না। তারপরে হচ্ছে যে ধারণ করে কি কি? এটা হচ্ছে যে কোষীয় অঙ্গাণুগুলোকে ধারণ করে। সাইটোপ্লাজম হচ্ছে কোষীয় অঙ্গাণু ধারণ করে, আর হচ্ছে যে নিউক্লিওপ্লাজম হচ্ছে কি কাকে ধারণ করে? ক্রোমাটিন জালিকা, ক্রোমাটিন
জালিকা, তারপরে নিউক্লিওলাস, এদেরকে ধারণ করে, বিভিন্ন এনজাইমকে ধারণ করে। ঠিক আছে, আচ্ছা, আর কি পার্থক্য হইতে পারে? রঞ্জক, রঞ্জক, রঞ্জক ধারণ করে, এটার মধ্যে রঞ্জক আছে বা পিগমেন্ট, রঞ্জক ধারণ করে, ধারণ করে, করে না, এটার মধ্যে কোনো রঞ্জক নাই, পিগমেন্ট নেই। কাজ, কাজ সাইটোপ্লাজমিক অনেকগুলো রিয়েকশন হয় বা কোষীয় অঙ্গাণুগুলোকে ধারণ করে। আর এটা হচ্ছে যে তোমার ক্রোমাটিন জালিকা, তারপর হচ্ছে যে বিভিন্ন এনজাইমকে ধারণ করে, নিউক্লিওলাসকে ধারণ করে। তাহলে কাজের মধ্যে বেসিক কিছু ডিফারেন্স আছে। ঠিক আছে, কাজের মধ্যে বেসিক কিছু ডিফারেন্স আছে। আচ্ছা, আর সাইটোপ্লাজমের মধ্যে কোনো নিউক্লিক অ্যাসিড থাকে না, এটা একটা গুরুত্বপূর্ণ ডিফারেন্স। সাইটোপ্লাজমের মধ্যে নিউক্লিক অ্যাসিড, ডিএনএ, আরএনএ এগুলো থাকে না, নিউক্লিক অ্যাসিড থাকে না। এগুলো কোথায় থাকে? এগুলো থাকে হচ্ছে নিউক্লিওপ্লাজম, এগুলো থাকে হচ্ছে নিউক্লিওপ্লাজম। তাহলে বেসিক ডিফারেন্স এটা হচ্ছে প্লাজমার ভিতরে যে তরলগুলো থাকে তাকে আমরা বলি হচ্ছে সাইটোপ্লাজম, অর্ধতরল, আর হচ্ছে নিউক্লিওপ্লাজম হচ্ছে নিউক্লিয়ার এনভেলপের ভিতরে থাকে। শ্বসনের এনজাইমগুলো সাইটোপ্লাজমে থাকে, নিউক্লিওপ্লাজমে থাকে না। তারপর হচ্ছে যে কোষীয় অঙ্গাণু, সাইটোপ্লাজম কোষীয় অঙ্গাণুগুলোকে ধারণ করে, আর এটা হচ্ছে ক্রোমাটিন জালিকা, নিউক্লিওলাস এগুলাকে ধারণ করে বিভিন্ন এনজাইম। তারপর হচ্ছে রঞ্জক ধারণ করে হচ্ছে সাইটোপ্লাজম, বিভিন্ন পিগমেন্ট গুলা, আর এখানে কোনো পিগমেন্ট থাকে না নিউক্লিওপ্লাজম। আর হচ্ছে যে এখানে নিউক্লিক অ্যাসিড থাকে না, কারণ নিউক্লিক অ্যাসিড ডিএনএ এগুলো ক্রোমাটিন জালিকার মধ্যে থাকবে, এগুলো হচ্ছে থাকবে কোথায়? নিউক্লিওপ্লাজমের মাঝখানে। ঠিক আছে, যাকে যেহেতু নিউক্লিওপ্লাজম ক্রোমাটিন জালিকাকে ধারণ করে, তো কাজ তো এগুলোর উপর ডিপেন্ড করে, কাজের লাগবে না। রঞ্জক মানে পিগমেন্ট, মানে কালারিং সাবস্টেন্স আর কি, রঙিন কোনো বস্তু। ঠিক আছে, যেগুলো ধারণ করে তাদেরকে রঞ্জক বলা হয় আর কি। এখন আমরা পড়বো হচ্ছে কি সম্পর্কে? নিউক্লিওলাস সম্পর্কে। নিউক্লিওলাস, তাহলে হচ্ছে এখন নিউক্লিওলাস সম্পর্কে পড়ব। নিউক্লিয়াসের যে ঘন, নিউক্লিয়াসে যে ঘন অধিকতর গোলাকার বস্তু থাকে, অধিকতর গোলাকার বস্তু থাকে, তাকে বলা হয় নিউক্লিওলাস। এই যেমন এটা ঘন গোলাকার বস্তু, নিউক্লিওলাস বলে, নিউক্লিওলাস বলে। বিজ্ঞানী ফন্টানা প্রথমে কে দেখতে পান? ফন্টানা, ফন্টানা প্রথম দেখতে পান নিউক্লিওলাস, প্রথম দেখতে পান। আর বিজ্ঞানী বোম্যান এটার নামকরণ করেন, বিজ্ঞানী বোম্যান নামকরণ করেন। মনে রাখবা, নামকরণ করেন কে? বিজ্ঞানী বোম্যান। আর বিজ্ঞানী ফন্টানা হচ্ছে প্রথম দেখতে পান। ঠিক আছে, বেশি ইম্পর্টেন্ট না, মোটামুটি। তাহলে নিউক্লিওলাস কি? নিউক্লিয়াসে যে ঘন গোলাকার বস্তু থাকে তাকে আমরা বলবো কি? নিউক্লিওলাস। আচ্ছা, নিউক্লিওলাসে কি কোনো আবরণ থাকে? নিউক্লিওলাসে কোনো ঝিল্লি বা আবরণী থাকে না, ঝিল্লি থাকে না। আচ্ছা, নিউক্লিওলাস কার সাথে যুক্ত থাকে? ক্রোমোজোমের নির্দিষ্ট স্থানে যুক্ত থাকে, ক্রোমোজোমের নির্দিষ্ট স্থানে যুক্ত থাকে, ক্রোমোজোমের নির্দিষ্ট স্থানে যুক্ত থাকে, স্থানে যুক্ত থাকে। সে যেখানে যুক্ত থাকে তাকে আমরা বলবো সেট ক্রোমোজোম, স্যাটেলাইট বা সংক্ষেপে সেট। স্থানে যুক্ত থাকে, যেখানে যুক্ত থাকে তাকে আমরা বলবো স্যাটেলাইট বা সেট ক্রোমোজোম। যেখানে যুক্ত থাকে তাকে আমরা বলবো স্যাটেলাইট। এটা আবার ওই স্যাটেলাইট না,
আছে, পৃথিবীর বাইরে যে স্যাটেলাইট সেই স্যাটেলাইট না। যদি আসে সেট কি, তাহলে তো হচ্ছে যে পোলাপাইন লিখে দিবে, বা স্যাটেলাইট কি লিখে দিবে, যে তোমার পৃথিবীর চারপাশে কৃত্রিম যে উপগ্রহ ওইখানে থাকে এই সেই। তারপরে ক্রোমোজোম নির্দিষ্ট স্থানে যুক্ত থাকে, যেখানে যুক্ত থাকে তাকে স্যাটেলাইট বা সেট ক্রোমোজোম, সেট ক্রোমোজোম বলে। ঠিক আছে, সেট ক্রোমোজোম বলে। এই সেট ক্রোমোজোম গুলো কোথায় থাকে? যেখানে প্রোটিন সংশ্লেষণ বেশি হয় সেখানে নিউক্লিওলাসের উপস্থিতি বেশি থাকে। প্রোটিন সংশ্লেষণের সাথে এটা রিলেটেড, প্রোটিন সংশ্লেষণের সাথে রিলেটেড। সেটার সাথে হচ্ছে যে প্রোটিন সংশ্লেষণ যেখানে বেশি সেখানে নিউক্লিওলাস বেশি। প্রোটিন সংশ্লেষণ যেখানে, প্রোটিন সিনথেসিস যেখানে বেশি সেখানে নিউক্লিওলাস বেশি। প্রোটিন সিনথেসিস বা হচ্ছে প্রোটিন সংশ্লেষণ যেখানে বেশি, যেখানে বেশি সেখানে নিউক্লিওলাস বেশি। নিউক্লিওলাস ও বেশি থাকে। প্রোটিন সংশ্লেষণ যেখানে কম, নিউক্লিওলাস সেখানে কম। প্রোটিন আছে যেখানে, নিউক্লিওলাস আছে সেখানে। ঠিক আছে, একটা স্লোগান বানাই ফেলো, প্রোটিন আছে যেখানে, নিউক্লিওলাস আছে সেখানে। ওকে, তাহলে এটার কাজ কি? বিভিন্ন প্রকার আরএনএ সংশ্লেষ করে, প্রোটিন সংশ্লেষ করে, নিউক্লিওটাইডের ভান্ডার হিসেবে কাজ করে। বিভিন্ন প্রকার আরএনএ সংশ্লেষ করে, প্রোটিন সংশ্লেষ করে, নিউক্লিওটাইডের ভান্ডার হিসেবে, মানে অনেকগুলো নিউক্লিওটাইডকে ধারণ করে। ঠিক আছে, আমরা দেখবো নিউক্লিওটাইড কিভাবে গঠিত হয়, নিউক্লিওসাইড কিভাবে গঠিত হয়। ঠিক আছে, সবই দেখবো ইনশাআল্লাহ সামনের ক্লাসগুলো। আপাতত জাস্ট নিউক্লিওলাসের কাজ কি? নিউক্লিওলাস হচ্ছে আরএনএ সংশ্লেষ করে। নিউক্লিওলাস কি কি করে? আরএনএ সংশ্লেষ করে, নিয়ন্ত্রণ করে আর কি। তারপরে প্রোটিন সংশ্লেষ ভূমিকা থাকে, প্রোটিন সংশ্লেষণে ভূমিকা থাকে। তারপর হচ্ছে নিউক্লিওটাইডের ভান্ডার হিসেবে কাজ করে, নিউক্লিওটাইডের ভান্ডার হিসেবে কাজ করে। টাইডের ভান্ডার হিসেবে কাজ করে, ঠিক আছে। নিউক্লিওলাস আরএনএ সংশ্লেষ করে, এগুলো ভূমিকা থাকে আর কি আরএনএ সংশ্লেষণ। হ্যাঁ, ওকে। এখন হচ্ছে আমরা নিউক্লিয়াস এবং নিউক্লিওলাসের মধ্যে ডিফারেন্স দরকার আছে, নাহলে হচ্ছে যে জিনিসগুলোর মধ্যে এরকম ডিফারেন্স করে যদি আমরা না পড়ি তাহলে জিনিসগুলো কয়েকদিন পরে হচ্ছে খোলাসা হয়ে যাবে। এখন আমরা নিউক্লিয়াস এবং নিউক্লিওলাসের মধ্যে ডিফারেন্স পড়ব। নিউক্লিয়াস একটা হচ্ছে নিউক্লিওলাস। নিউক্লিয়াসের মধ্যে ক্রোমাটিন জালিকা থাকে। ক্রোমাটিন জালিকা থাকে, আর এখানে কোনো ক্রোমাটিন জালিকা থাকে না। ঠিক আছে, বড় একটা ডিফারেন্স, বড় ডিফারেন্স এটা। আরেকটা বড় ডিফারেন্স যদি তোমাদেরকে বলি, সেটা হচ্ছে যে এটা আমরা নিজেরা আঁকছি, দ্বিস্তরী ঝিল্লি বিশিষ্ট, ঝিল্লি বিশিষ্ট, আর এটার মধ্যে কোনো ঝিল্লি নেই। নিউক্লিওলাসের কোনো ঝিল্লি নেই, ঝিল্লিহীন। এটা একটা বড় ডিফারেন্স। একটার মধ্যে ক্রোমাটিন জালিকা থাকে, আর একটার মধ্যে থাকে না। এটার মধ্যে আমরা কি নিউক্লিওলাসের ভিতরে কোনো ক্রোমাটিন জালিকা দেখছি? আমরা তো নিউক্লিয়াসের ভিতরে কোনো ক্রোমাটিন জালিকা দেখি নাই। তারপরে একটা হচ্ছে সাইটোপ্লাজমে অবস্থিত, এটা হচ্ছে সাইটোপ্লাজমে অবস্থিত, আর এটা হচ্ছে নিউক্লিওপ্লাজম। এই নিউক্লিওপ্লাজমের মধ্যে নিউক্লিওপ্লাজমে অবস্থিত। আচ্ছা, তারপর আরো ব্যাপার আছে, আরো অনেকগুলো সূক্ষ্ম ব্যাপার আছে। নিউক্লিয়াস যেটা, সেটা বংশগতিতে ভূমিকা রাখে।
বংশ যেহেতু ক্রোমাটিন জালিকা আছে, বংশগতিতে ভূমিকা রয়েছে, বংশগতিতে ভূমিকা রয়েছে, আর এটা বংশ নেই, বংশগতিতে কোনো ভূমিকা নাই। ঠিক আছে, এটা বংশগতিতে কোনো ভূমিকা নাই। আর নিউক্লিয়াস হচ্ছে কোষের সকল কাজ নিয়ন্ত্রণ করে। কাজ যদি বলি, সকল কাজের নিয়ন্ত্রক, সকল কাজের নিয়ন্ত্রক। আর এটা কি করে, এটার কাজ কি? নিউক্লিয়াস কাজ কি? আরএনএ সংশ্লেষ এবং প্রোটিন সংশ্লেষণে ভূমিকা রাখে। আরএনএ সংশ্লেষ ও প্রোটিন সংশ্লেষের ভূমিকা, প্রোটিন সংশ্লেষে ভূমিকা আছে। কোথায় ভূমিকা আর কোথায় সবকিছু নিয়ন্ত্রণ করা। ঠিক আছে, তাহলে হচ্ছে যে নিউক্লিয়াস সাইটোপ্লাজমে থাকে, নিউক্লিয়াস কোথায় থাকে? নিউক্লিওপ্লাজমে থাকে। নিউক্লিয়াসের মধ্যে ক্রোমাটিন জালিকা থাকে, নিউক্লিয়াসের মধ্যে কোনো ক্রোমাটিন জালিকা থাকে না। তাই নিউক্লিয়াস হচ্ছে বংশগতিতে ভূমিকা রাখে, যেহেতু ক্রোমাটিন জালিকা আছে সেখানে জিন আছে। আর নিউক্লিয়াসে এরকম কিছু নয়, ও বংশগতিতে কোনো ভূমিকা রাখে না। নিউক্লিয়াসের কাজ হচ্ছে সকল কোষের সকল অঙ্গাণুর কাজ নিয়ন্ত্রণ করা, আর নিউক্লিয়াসের কাজ হচ্ছে শুধু আরএনএ সংশ্লেষণ, প্রোটিন সংশ্লেষণের ভূমিকা রাখে। এই আরেকটা ব্যাপার হচ্ছে নিউক্লিয়াস হচ্ছে দ্বিস্তরী, ঝিল্লি দ্বারা আবৃত। আমরা ফিগার এখনো আছে আমাদের সামনে। আর নিউক্লিয়াসে কোনো ঝিল্লি নাই, কোনো ঝিল্লি আবিষ্কৃত হয় নাই। ডিফারেন্স গুলো ভেঙে ভেঙে একটু পড়তে হবে, না পড়লে তো তোমরা খেয়ে ফেলবা, সব মনে থাকবে না। ঠিক আছে, আচ্ছা আমি হচ্ছে যে এখন নিউক্লিয়ার রেটিকুলামটা আমরা একটু শেষ করি। নিউক্লিয়ার রেটিকুলাম শেষ করে তোমাদের কিছু কোশ্চেন দিব। আচ্ছা আগে কিছু কোশ্চেন দিয়ে দিই তোমাদের। কোষের আয়তনের কত ভাগ মাইটোকন্ড্রিয়া? কোষের আয়তনের কত ভাগ মাইটোকন্ড্রিয়া? কত ভাগ মাইটোকন্ড্রিয়া? মাইটোকন্ড্রিয়া মানবদেহের সবচেয়ে লম্বা কোষ। লম্বা কোষ আদিকোষী জীবের রাইবোজোম কেমন? রাইবোজোম কেমন? তারপর হচ্ছে অফেরন কোথায় থাকে? অফেরন আদিকোষে নাকি প্রকৃত কোষিত? অফেরন কোথায় থাকে? আনসার দাও। আমি নিউক্লিয়ার রেটিকুলাম গঠন করতেছি। এই নিউক্লিয়ার রেটিকুলাম হচ্ছে এগুলো, এই যে তোমার হচ্ছে যে এই তন্তুগুলো দেখতেছো, এগুলো হচ্ছে নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন তন্তু। আমি এই চিত্রটা মুছে ফেলতেছি, তোমরা আনসার করতে থাকো, আমি এখান দিয়ে তোমার হচ্ছে যে আস্তে আস্তে ডিসকাস করি। নিউক্লিয়ার রেটিকুলাম, নিউক্লিয়ার রেটিকুলাম, নিউক্লিয়ার রেটিকুলাম। নিউক্লিয়ার রেটিকুলাম। আচ্ছা, এখন নিউক্লিয়ার রেটিকুলাম হচ্ছে যে কোষের নিষ্ক্রিয় অবস্থা বা অবিভাজনরত অবস্থায়, অবিভাজনরত অবস্থায়
নিউক্লিয় প্লাজমে কিছু নালিকা বা জালের মতো গঠন দেখা যায়। নিউক্লিয় প্লাজমে যে জালিকার মতো গঠন দেখা যায়, যে জালিকার মতো গঠন দেখা যায় তাই নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন জালিকা। নিউক্লিয়ার রেটিকুলাম এগুলা কি করে জানো? বিভাজনরত অবস্থায় এদেরকে মোটা এবং খাটো দেখা যায় এবং ক্রোমাটিন তন্তু ধারণ করে। এই জন্য এদেরকে বলা হয়, এদেরকে অনুবীক্ষণ যন্ত্রের নিচে ক্রোমোজোম রূপে দেখা যায়। ঠিক আছে, তাহলে এটা কখন বিভাজনরত অবস্থায় কি হয়? বিভাজনরত অবস্থায় মোটা এবং খাটো দেখা যায়। বিভাজনরত অবস্থায় মোটা এবং খাটো দেখা যায়। মোটা ও খাটো, মোটা ও খাটো দেখা যায়, মোটা ও খাটো দেখা যায়, খাটো দেখা যায়, মোটা ও খাটো দেখা যায়। এবং এরা হচ্ছে যে ক্রোমাটিন রঞ্জক ধারণ করে, রঞ্জক ধারণ করে, রঞ্জক ধারণ করে। ঠিক আছে, তখন এদের অনুবীক্ষণ যন্ত্রের নিচে আলাদা করা যায়। দেখি তোমরা কি অ্যান্সার করছো। সরি, আমি তো ক্রোমাটিন রঞ্জক, এটা হচ্ছে ফুলজিন, ফুলজিন রঞ্জক ধারণ করে। আচ্ছা, মোহাম্মদ রিয়াজ 20 ভাগ, মোটর নিউরন 10 থেকে 15 ভাগ। কিসে 10 থেকে? কোষের আয়তন 10 থেকে 15 ভাগ হচ্ছে যে আজকে আমরা যেটা পড়ছি নিউক্লিয়াস। 10 থেকে 15 ভাগ না, 20 ভাগ হচ্ছে যে মাইটোকন্ড্রিয়া। 10 থেকে 15 ভাগ কি বলছে এখানে? তো আসলে কিছু নাই। আচ্ছা, এরপর হচ্ছে যে তাবরিন জান্নাত 20, ঠিক আছে। তারপর হচ্ছে যে মোটর নিউরন, আদিকোষে থাকে অফিরন লিমা 70s, তাবরিন জান্নাত আদিকোষে অফিরন থাকে, ঠিক আছে। আদিকোষে থাকে, আদিকোষে 70s, আদিকোষে, ঠিক আছে, ঠিক আছে। সাবাস, সাবাস। আচ্ছা, তাহলে হচ্ছে যে আমরা যেটা পড়ছিলাম যে এখানের মধ্যে কি থাকে, ক্রোমাটিন ফুলাধীন রং থাকে, এজন্য এরা কালারফুল হয়, জন্য এদেরকে ক্রোমাটিন বলে। ঠিক আছে, এগুলাকে বিভাজনের এক পর্যায়ে এরকম দেখা যায়। তো এরকম তখন মাঝখানে যেটা, সেটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ার। আর এই প্রত্যেকটাকে বলা হয় ক্রোমাটিড, বিভাজিত হয়ে ক্রোমাটিডে কনভার্ট হয়, ক্রোমাটিড। আর এগুলোর মধ্যে জিন ধারণ করে, জিন, ঠিক আছে, জেনেটিক ম্যাটেরিয়াল থেকে জিন ধারণ করে ক্রোমাটিড গুলা। ঠিক আছে, হুম হুম। রিয়াজ, আমি হচ্ছে যে তোমার এগুলা ইয়েতে দিয়ে দিব ইনশাল্লাহ, তোমাদের হচ্ছে যে যে পিডিএফ দিয়ে দিব, পিডিএফ এর মধ্যে হচ্ছে যে লিখে থাকবে, পিডিএফ এর মধ্যে লিখে থাকবে ইনশাল্লাহ। গুড। আচ্ছা, আর রাসায়নিকভাবে এটা এখানের মধ্যে ক্রোমোজোমের মধ্যে ডিএনএ, আরএনএ, হিস্টোন, নন হিস্টোন সবকিছুই থাকবে। হিস্টোন প্রোটিন, নন হিস্টোন প্রোটিন, ডিএনএ থাকবে, রাসায়নিক গঠনের মধ্যে ডিএনএ থাকবে, আরএনএ থাকবে, হিস্টোন প্রোটিন থাকবে, নন হিস্টোন প্রোটিন থাকবে, হিস্টোন প্রোটিন এবং নন হিস্টোন প্রোটিনও থাকবে, নন হিস্টোন প্রোটিন। ঠিক আছে, এই জিনিসগুলো থাকবে, এগুলা নর্মাল, এগুলো আমরা অনেক আগে থেকেই জানি, সো এগুলো লাগবে না। আর হচ্ছে যে এটা বংশতি ধারক বাহক হিসেবে কাজ করে, মিউটেশন টিউটেশন এগুলো নিয়ন্ত্রণ করে। হ্যাঁ হ্যাঁ, আজিবুস স্যার আর আলিম স্যার একটাতে আমরা মেইনলি ফলো করব, এই তোমার ইয়ার এক্সট্রা হিসেবে, বোটানির এক্সট্রা হিসেবে।
এক্সট্রা ক্লাসের ব্যাপারে বলছি তো, আজকে হচ্ছে যে আমি টাইম ম্যানেজ করতে পারিনি, একটু বেশি ব্যস্ততা ছিল, অন্য একদিন নিব ইনশাল্লাহ। ঠিক আছে, অন্য একদিন নিব। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার, দুইটা ধাতু থাকে তোমার হচ্ছে যে ইয়ের মধ্যে, ক্রোমোজোমের মধ্যে দুইটা ধাতু থাকে, ক্রোমোজোম বা ক্রোমোসোম, দুইটা ধাতু থাকে, ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম। এই দুইটার কথা একটু মনে রাখা লাগবে। দুইটা ধাতু থাকে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম, এই দুইটার কথা একটু মনে রাখো। আর আপাতত কিছু লাগবে না। ওকে, কোষের জীব বস্তু এগুলো আমরা ক্রোমোজোমের আগে দিয়ে পড়ে ফেলবো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। আপাতত আজকে থাকুক এই পর্যন্ত। আর হচ্ছে যে ওই মেডিকেল অ্যাডমিশনের ব্যাচ যেটা আছে সেটার মধ্যে হচ্ছে পরীক্ষা নিতে হবে তো 11টা থেকে, তো একটু প্রিপারেশনের ব্যাপার আছে। আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ আমরা পরশু ক্লাসে ক্রোমোজোমের আগে বাকি এখানে 2-1 পেজ আছে কোষের জীব বস্তু, বিভিন্ন অর্গানেলি, এগুলা অর্গানেলি বলতে আমরা কি বুঝি এগুলার সম্পর্কে টুকটাক আলোচনা আছে 10-20 মিনিটে, সেটা ইনশাল্লাহ আমরা সেরে ফেলবো। এরপর হচ্ছে আমরা ক্রোমোজোম দিয়ে শুরু করব। এখনকার ক্লাসগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই ক্লাসগুলা সামনে গত আমরা যে ক্লাসগুলো করছি সেগুলো অনেকটুকু 70-80% আসলে নিজে পড়েই বোঝা যায়, কিন্তু ক্রোমোজোম থেকে শুরু করে রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন এগুলো আসলে বুঝতে অনেক কষ্ট হয়ে যাবে। কারণ হচ্ছে যে তুমি একটা জিনিস বোঝার জন্য যে ব্যাকগ্রাউন্ড নলেজটা থাকা লাগে, এখানে ওই ব্যাকগ্রাউন্ডটা নলেজ তোমাদের নাই, কিন্তু হচ্ছে পড়া অনেক ডিপে চলে গেছে। তো এই ক্লাসগুলো সবাই সিরিয়াসলি করার চেষ্টা করবা, না বুঝলে আমাকে আবার জিজ্ঞেস করবে, ইনশাল্লাহ আমি বলার চেষ্টা করব। আর হচ্ছে যে আমি এখন একটু বিজি আছি, আমি ইনশাল্লাহ তোমাদের ওই শুরু থেকে, আজকে তো 10ম ক্লাস চলতেছে, শুরু থেকে প্রত্যেকটা ক্লাসে যা যা পড়াইছি সেগুলো এক্সট্রা ইনফো সহ তোমাদের পেজগুলোর পিডিএফ করে দিয়ে দিব ইনশাল্লাহ, হোয়াটসঅ্যাপ গ্রুপে, টেলিগ্রাম গ্রুপে এবং হচ্ছে যে ফেসবুকে ইনশাল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।